হ্যালো, এটা একটা চিন্তাশীল অডিও ফাইল এবং পার্সোনাল অডিও ফাইলই বলা যায়। এখন পার্সোনাল জিনিস ইউটিউবে কেন উঠবে? আমার একটা দৃষ্টিভঙ্গি আছে এই ব্যাপারে। ওই যে আমি বলি শিক্ষামূলক যে ব্যাপারটা, যে কোনো রকম বক্তব্য থেকেই কিছু না কিছু শিক্ষামূলক কিন্তু থাকে। আমি আজকে যে অডিও ফাইলটা করতে যাচ্ছি, এটা ডেসক্রিপশন বক্সে আমি একটা ভিডিও ফাইল অ্যাটাচ করে দেব, বা একটা আমার অতীতের ভিডিও, সেটার সাথে এইটার একটা সংশ্লিষ্টতা রয়েছে। আমি সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদার এবং তাহসান রহমান খানকে উদ্দেশ্য করে গত বছর, আমার ঠিক খেয়াল নেই গত বছর বা তার আগের বছরের শুরুতে হবে, একটা ভিডিও আপলোড করেছিলাম। এই ইউটিউব চ্যানেলটি শুরু করবার কিছুদিনের মধ্যেই সেটা করেছিলাম। যাই হোক, ইন শর্টে পটভূমিটা বলি। একটা ব্যান্ড লাইন আপে আমার যোগদান করা এবং সেখানকার পলিটিক্স, এবং ফাইনালি খুব হতাশ হয়ে সেখান থেকে বের হয়ে আসা, এই রকমের ব্যাপারটা ছিল। আমি এখন সেই ব্যান্ড লাইন আপের মূল ব্যক্তি যিনি আছেন তার সাথেই সরাসরি কথা বলছি। উনি বয়সে আমার চাইতে 6-7 বছরের ছোট হবেন। সেভাবে হিসাব করলে এখন উনার যে বয়স, তাতে উনি বউ বাচ্চাওয়ালা মানুষ হয়ে গেছেন। অতএব উনার হোম লোকেশন, ব্যান্ড লাইন আপ এবং নাম, এগুলো কোনো কিছু আমি উল্লেখ করতে চাচ্ছি না, কারণ সেটা খুব হাস্যকর হবে। যেই জায়গাটা আমি ছেড়ে চলে এসেছি, সেই জায়গাটার উপর আমার কোনো দাবি নেই। আর দাবি নেই বিধায় নাম পরিচয় প্রকাশের কোনো প্রয়োজন দেখছি না। শুধু এইটুকু বলতে পারি, ছেলেটা 6-7 বছরের জুনিয়র একটা ছেলে ছিল আমার চাইতে। 2007-08-এর দিকে আমি একটি ব্যান্ড মিক্সড অ্যালবাম ক্রয় করি এবং ব্যান্ড মিক্সড অ্যালবামের মধ্যে ছেলেটির ফটো দেখতে পাই এবং তার কিছু বক্তব্য সেখানে লেখা ছিল ক্যাসেট স্লিভের ভেতরে বা সিডি স্লিভের ভেতরে। তখনও সিডি কালচারটা আছে বাংলাদেশে। ইউটিউবে বা MP3-তে গান শোনা শুরু হয়েছে, অত জনপ্রিয় হয়নি। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এই কনসেপ্টগুলো তখনও নতুনই বলা যায় আমাদের দেশে। তো আমি ক্যাসেটে দেয়া, বারবার মুখে ক্যাসেট আসছে, অ্যালবামে দেয়া, সেই মিক্সড অ্যালবামে দেয়া, তার প্রতিষ্ঠানের ছোট একটা নাম ছিল, সেই নামটাও আমি আজকে প্রকাশ করছি না। তো ফোন নাম্বারে ফোন করি আমি, তার সাথে রাতের বেলায় কথা হয়। এই ব্যক্তিটার সাথে আমার কি কি হয়েছে, কি কি ঘটেছে, সেটা আসলে এখন নতুন করে বলবার কিছু নেই, কারণ ইতিপূর্বে যে ভিডিওটা বানিয়েছিলাম সেটাতে আমি সবই বলেছি। কিন্তু মানুষটার ব্যাপারে কিছু কথাবার্তা আমি বলতে চাই, কারণ আমি মনে করি এই কথাবার্তার ভেতর দিয়ে শিক্ষামূলক অনেক কিছু থাকবে। তো মিস্টার এস নামেই তাকে সম্বোধন করছি। মিস্টার এস, তোমার
ভেতরে বেশ কিছু অভিযোগ ছিল আমার ব্যাপারে। আমার যেমন তোমার প্রতি অভিযোগ ছিল, তোমারও আমার প্রতি অভিযোগ ছিল। অভিযোগগুলো হলো, তালাত রহমান খানের মন ছোট, তালাত রহমান খান একটু সেলফিশ ধরনের, তালাত রহমান খানের ধৈর্য কম, এই রকম। আর গুরুতর অভিযোগ যেটা ছিল, সেটা হলো তালাত রহমান খান একটা তৈরি ব্যান্ডে, যেই ব্যান্ডে লিড ভোকালিস্ট, লিড গিটারিস্ট অলরেডি আছে, এবং ব্যান্ড লিডার হিসেবে, ফ্রন্টম্যান হিসেবে যেখানে মিস্টার এস একটি জায়গা দখল করে আছে, সেখানে ব্যান্ডের নতুন মেম্বার হিসেবে একজন লিড গিটারিস্টের রিপ্লেসমেন্ট হিসেবে ঢোকা, নতুন লিড গিটারিস্ট হিসেবে তালাত রহমান খান ঢুকেই ব্যান্ডের ভেতরে নেতৃত্বের জায়গাটা দখল করতে চাইছে এবং মূল কণ্ঠশিল্পীর জায়গাটা দখল করতে চাইছে। এটা মিস্টার এস তোমার অভিযোগ ছিল। আমি খুব শক্তভাবে এর প্রতিবাদ জানাচ্ছি, তখনও জানিয়েছি, আজকেও জানাচ্ছি। তুমি আমাকে ভুল বুঝেছ। তোমার ব্যান্ডে মূল কণ্ঠশিল্পী হবার আমার কোনো ইচ্ছা ছিল না। ব্যান্ডে ঢোকার সময় কথা এতটুকুই ছিল, আমি সাইড ভোকালস করব, এবং যদি পারমিশন দেওয়া হয়, ব্যান্ড লিডার যদি পারমিশন দেয়, অর্থাৎ তুমি ব্যান্ড লিডার, তুমি যদি পারমিশন দাও, নতুন অ্যালবামে হয়তো কোনো একটা গান করতে পারি। তোমার মিক্সড অ্যালবামের একটা গান ছিল, সেই গানটি পরবর্তীতে আমি ব্যান্ড থেকে বের হয়ে যাওয়ার কিছুটা আগে, 4-5 মাস আগে হবে, আরেকটা মিক্সড অ্যালবাম হয়, এবং সেটার মধ্যে আমি তোমার সেই প্রথম মিক্সড অ্যালবামের একটি গান, যেটা রিপিট টেলিকাস্ট হয়, আরেকবার গানটা করা হয় নতুনভাবে, সেই গানে আমি গিটার সোলো বাজাই, তোমার কথাতেই বাজাই। গিটার সোলোটা তুমি পছন্দও করেছিলে। এরপরে তুমি, যেহেতু আমার সাথে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল, তুমি বেশ জেলাস হয়ে যাও, এবং এরপরে একটি FM রেডিওতে তুমি সাক্ষাৎকার দিতে যাও পুরো ব্যান্ড নিয়ে, এবং হিংসা করে সেখানে তুমি আমার বাজানো কপিটা সেদিন ব্রডকাস্ট করতে দাওনি। সেই পুরনো গানটার পুরনো কপিটা, প্রিভিয়াস কপিটাই সেদিন রেডিওতে তুমি বাজিয়েছ। যাই হোক, আমার দুঃখ নেই। আজকে এতগুলো বছর পর আমি মনে করছি কিছু কথা মিস্টার এস তোমাকে বলা উচিত। আমি তালাত রহমান খান অভিযোগ নেব, ঠিক আছে, অপবাদ নেব, ঠিক আছে, কিন্তু ততটুকুই নিব যতটুকু সত্যি। মিথ্যা অভিযোগ, মিথ্যা অপবাদ আমি কিন্তু নেব না। আমার প্রতি তুমি বেশ দুর্বল হয়ে পড়েছিলে তোমার ব্যান্ডে ঢোকার পরপরই। সেই দুর্বলতার বেশি গভীরে, বা সেই দুর্বলতার যে আলোচনা, সেটার বেশি গভীরে আমি যাব না, কারণ পাশ্চাত্যমুখী অনেক ব্যাপার স্যাপার সেখানে, পাশ্চাত্যমুখী অনেক ধরনের চিন্তাভাবনা চলে আসবে, যেটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমি সমীচীন মনে করছি না বা পছন্দ করছি না। যাই হোক, তারপরও ভালোবাসা জিনিসটা দোষের কিছু না। তোমার অভিযোগ ছিল ভালোবাসার পরিবর্তে আমার দিক থেকে ঘৃণা কেন, আমার দিক থেকে নেগলেক্ট কেন। আমার দিক থেকে ঘৃণা ছিল, নেগলেক্ট ছিল একটা কারণেই, কারণ নিজের দোষকে তুমি কনস্ট্রাকটিভ ওয়েতে দেখা এবং সেটার উপর কাজ করা, সেটাকে ভুল ত্রুটি শুধরানো, এই নেচারটা তোমার ভেতরে ছিল না।
তুমি বড় বড় উচ্চমার্গীয় কথাবার্তা বলতে সবসময় ব্যান্ড মিউজিক নিয়ে, যেগুলো আমার কাছে প্রথম দিকে ভালো লেগেছিল দেখে তোমার সাথে আমি কাজ করতে ঢুকেছিলাম আমার আইবানেজ RG320 লিড গিটারটা, ইলেকট্রিক গিটারটা নিয়ে। কিন্তু যেই মানুষ মিউজিক নিয়ে সততার কথা বলে, উচ্চমার্গীয় কথাবার্তা বলে, তার ব্যক্তিগত চরিত্রেও তো সততা থাকা চাই। তোমার যে লাইভ ভোকাল থ্রোয়িংয়ের অবস্থা, শুধুমাত্র খালি রুমে খালি গলায় গান গাবার ব্যাপারটা আমি বলছি, কারণ আমি বিশ্বাস করি একটা ভোকালিস্টের ভোকাল কর্ড এটা একটা ন্যাচারাল ইনস্ট্রুমেন্ট। এইটা দর্শকদের মাঝে পরিবেশনগত স্বার্থে এটাতে ইফেক্টস ইউজ করা যেতে পারে, গ্যাজেটস ইউজ করা যেতে পারে অবশ্যই, সঙ্গীতটাকে বাজারজাতকরণের স্বার্থে বিক্রির ব্যাপার আছে, মানুষের কানে শুনে একটু বেশি ভালো লাগার ব্যাপার আছে। অল দোজ আর ওকে টু মি। গ্যাজেটস, রেকর্ডিংয়ে পিচ কারেকশন করে, অটোটিউনার ইউজ করে, এটসেট্রা এটসেট্রা। কিন্তু একটা শিল্পী হিসেবে তোমার পরিচয়টা কি? যন্ত্র নির্ভর কেন হবে তুমি? তোমার গান তুমি বাজারে ছাড়ো, যন্ত্র নির্ভর করে ছাড়ো, অসুবিধা নেই। বাজারে যারা তোমার গান শুনে প্রশংসা করবে, ভালোবাসবে, তারা যদি তোমার রুমে চলে আসে, ঘরে চলে আসে, 5-6 জন, কথার কথা বলছি, যদি বলে এস ভাই আপনাকে আমরা অনেক ভালোবাসি, আপনার গান অনেক ভালো লেগেছে, খালি গলায় গেয়ে শোনান, তুমি কিছুই গাইতে পারলে না খালি গলায়, এই অসততা একটা শিল্পী হিসাবে যে উচ্চমার্গীয় কথাবার্তা বলে ব্যান্ড মিউজিক নিয়ে সবসময়, তার নিজের ভেতরে এই অসততা কেন থাকবে? আমি তো তোমাকে সেলফ ডেভেলপমেন্টের সময় দিয়েছিলাম। আমি বলেছিলাম আমার ব্যান্ডের লিড ভোকালিস্ট একটা সন্তোষজনক অধ্যায় পর্যন্ত গাইতে না পারবে যতক্ষণ এই ব্যান্ডের কার্যক্রম বন্ধ থাকুক। এই কথাটা তোমার ইগোতে লাগলো, তুমি আমাকে খাবারের খোঁটা দিলে। খাবারের বর্ণনা দেই একটু। একদিন তুমি আমাকে ভেজিটেবল রোল খাইয়েছো, ঠিক আছে। একদিন চাইনিজ খাইয়েছো, ওই কম্বো, তাও চাইনিজ ঢালাওভাবে চাইনিজ না, কম্বো প্ল্যাটার যেটাকে বলে, সব কিছুই সীমিত সীমিত থাকে। ঠিক আছে, খেয়েছি, স্বীকার করি, নেমো খারামি করবো না। বাসায় তোমার ফ্যামিলি মেম্বার আমাকে আনারস কেটে দিয়েছে, আপ্যায়ন তুমি করেছো আমাকে। আপ্যায়নগুলো যে একেবারে চলো তোমাকে ট্রিট দেই সেইভাবেও না, সামহাও কোনো কোনো দিন হয়তো নাস্তার সময় হয়ে গিয়েছিল, কোনো কোনো দিন হয়তো লাঞ্চের সময় হয়ে গিয়েছিল, কার্টিসি থেকে ব্যান্ড লিডার হিসেবে সেটা তুমি করেছো, আমি স্বীকার করছি। এই জিনিসগুলো আমি ভালোভাবে নিয়েছি, পজিটিভভাবে নিয়েছি। আমাকে আপ্যায়ন করছে একজন, আমার কাছে ভালো লাগবে তো, কেন ভালো লাগবে না? আমার কাছে ভালো লেগেছে। কিন্তু অসততার দুর্গন্ধ, সরি, ডিসঅনেস্টির দুর্গন্ধ তো আমি সহ্য করতে পারি না। আমি যে প্রপোজালটা দিয়েছিলাম, আর সেকেন্ডলি তুমি একটা চামচা শ্রেণীর মানুষ, বেস গিটারের বিটা যে পারে না, একটা চামচা শ্রেণীর মানুষকে শুধুমাত্র সে তোমার চাইল্ডহুড থেকে পূর্ব পরিচিত, এবং ব্যান্ডে তুমি নেতা, এবং তোমার একটা ডান হাত একটা চামচা থাকতে হবে তোমার পাশে, সেই মানসিক শান্তিটুকুর জন্য তুমি ওই লোকটাকে জোর করে রাখতে চাইলে ব্যান্ডে, যেটা নিয়ে আমার আপত্তি ছিল, এবং আমাকেই শিক্ষক নিযুক্ত করলে ওকে বেস গিটার শেখান, এবং ওই ধরনের মিনিমাম যার মেট্রোনমের জ্ঞান নেই, তালের জ্ঞান নেই, এরম একটা মানুষকে আমার রুচিতে বেঁধেছে শেখাতে গিয়ে, এবং আমি বুঝতে পেরেছি এই ব্যক্তি ওই তোমার সাথে ফাঁকিবাজি করে স্টুডিও ওয়ার্ক করবে, তারপর গানগুলো রেকর্ড করবে, ওই তালে আছে। লাইভে যে আমি যাই বাজাই না কেন, লিড গিটারিস্ট হতে পারে, কিবোর্ডিস্ট হতে পারে, বেস গিটারিস্ট হতে পারে, রিদম গিটারিস্ট হতে পারে, ভোকাল হতে পারে, আই শুড বি আ টাইগার ম্যান। রকস্টার কি, ব্যান্ডস্টার কি, যার যার জায়গা থেকে তাকে একটা টাইগারের মতো হতে হবে, একটা বাঘের মতো হতে হবে মঞ্চে।
মানুষ যেন তার পারফরমেন্স নিয়ে, তাল লয় সুর জ্ঞান নিয়ে এতটুকু প্রশ্ন না তুলতে পারে। রেকর্ডিংয়ে বাঘ হয়ে তো লাভ নেই। তুমি আমাকে গাড়িতে কি কথাটা বললে? আমরা একটা উবার বা ট্যাক্সিকে ভাড়া করে, মনে আছে, কোনো একটা বেসরকারি চ্যানেলের শুটিং শেষে সন্ধ্যার দিকে বাড়ি ফিরছিলাম। তুমি আমাকে একটা কথা বললে যে সবাই এসে ক্রিমটা খেতে চায়, ব্যান্ডটাকে দাঁড়া করাই আমরা, কষ্ট করি আমরা, ত্যাগ স্বীকার করি আমরা, নতুন মেম্বার এসে তারপর নীতি নির্ধারণ করতে শুরু করে। নতুন মেম্বার এসে তখন নেতাগিরি ফলাতে শুরু করে। আমার নেতাগিরি আমি যদি করেও থাকি, আমি যদি নীতি নির্ধারণ করতে চেয়েও থাকি তোমার ব্যান্ডে, সেটার নেগেটিভ কোন ইম্প্যাক্টটা ছিল সেটা মানলে কি হতো? ফ্রিজ থাকতো তোমার ব্যান্ডের কার্যক্রম 5 মাস খুব বেশি হলে। তোমরা তো এক একজন টাইগার হয়ে ফিরতে পারতে এরপর স্টেজে যখন দাঁড়াতে। আমার কথাটা শুনলে, আমার কথাটাকে শুনলে তো ক্ষতি কোনো ছিল না, কিন্তু জিনিসটা তুমি ইগোতে নিলে। যেই মানুষ কনস্ট্রাকটিভ উপদেশ শুনতে চায় না, কনস্ট্রাকটিভ উপদেশ দিলে যেই মানুষ সেটা ইগোর মধ্যে নিয়ে নেয়, সেই মানুষ তো সুস্থ না। অসুস্থ মানুষ আমাকে ভালোবাসতে চাইছে, আমি সেটা কিভাবে ভালোভাবে নিব বলো মিস্টার এস? আমার তো গা ঘিন ঘিন করে। আমাকে যদি কেউ পছন্দ করে, আমার দিকে যদি কেউ এগিয়ে আসে, মানুষটা সুস্থ কিনা আমি সেইটা দেখব। মানুষটা আমার কথাবার্তাকে, আমার প্ল্যান প্রোগ্রামকে, আমার ভবিষ্যৎ পরিকল্পনাকে পজিটিভভাবে নিচ্ছে কিনা সেইটা আমি দেখব। এইগুলো আমার চারিত্রিক বৈশিষ্ট্য। মানুষটা নিজের ভিতরে ধূমপান সহ কোনো রকম বদ অভ্যাস আছে কিনা সেইটা আমি দেখব। মানুষটার ভেতরে যদি বাজে রিপু থেকে থাকে, কুরিপু থেকে থাকে, সেইটার সাথে সে কতখানি ফাইট করে। দিনের 24 ঘন্টার মধ্যে সে ফেরেশতার কথা কতক্ষণ শোনে, আর শয়তানের কথা কতক্ষণ শোনে, সমস্ত কিছু তো। আই এম এ অ্যাডাল্ট পারসন, আই এম নট আ ক্লাস 4-5 স্কুল বয়। একটা প্রাপ্তবয়স্ক মানুষ হিসাবে এই অঙ্কগুলো কি করা খুবই অযৌক্তিক? এই অঙ্কগুলি করবার পর আমি যদি দেখি সব কিছু ঠিক আছে, ওকে আছে, মানুষটা পরিষ্কার পরিচ্ছন্ন ভেতরে বাহিরে, তখন অবশ্যই আমার ভেতরে ভালো লাগা কাজ করবে। তখন জিনিসটা, তালিটা অবশ্যই 2 হাতে বাজবে। সেই মানুষটা যেমন আমার জন্য পাগল হতে থাকবে, আমিও সেই মানুষটার জন্য পাগল হতে থাকবো। ছেলে মেয়ে নির্বিশেষে আমি, ব্যান্ড মিউজিক্যাল সম্পর্ক হোক, বন্ধুত্বের সম্পর্ক হোক, সব কিছু জেনারেলাইজড করছি আমি। আমি তালাত রহমান খান এইরকমই। সেই ক্ষেত্রে তখন আদান প্রদান, যেইটা তোমার চাওয়া ছিল মিস্টার এস, আর যেটা না পাওয়ার কারণে আমি শত্রু হয়ে গেলাম, সেই সময় সেই পরিস্থিতিতে, সেই পরিপ্রেক্ষিতে তখন লেনদেনটা 2 পক্ষের সেই রকম হতে পারে। মিস্টার এস তালাতের জন্য পাগল, ঠিক আছে, তালা তো মিস্টার এসের জন্য পাগল। দুজনই দুজনকে সহযোগিতা করে কাজগুলো অনেক বেশি গুছিয়ে দিচ্ছে, ভবিষ্যৎ পরিকল্পনাটা অনেক বেশি গুছিয়ে দিচ্ছে। সম্পর্ক তো এইরকম হওয়া উচিত মানুষে মানুষে। কিন্তু আফসোস, দুর্গন্ধ এসেছে আমার নাকে। না, তোমার গা থেকে দুর্গন্ধ আসেনি। তুমি আগাগোড়া দেখতে শুনতে নিপাট একটা ভদ্রলোকের ছেলে। তোমার পোশাক সুন্দর, তোমার গায়ের স্কিন কালার সুন্দর, তোমার চোখ সুন্দর, তোমার চাহনি সুন্দর, মানুষকে ইম্পর্টেন্স দিতে গিয়ে তুমি যেসব বডি ল্যাঙ্গুয়েজ করো সেগুলোও সুন্দর, সব কিছু ঠিকঠাক ছিল। কিন্তু ওই যে অনেস্টির জায়গাটায় গড়িমসি কেন? আমার নীতি নির্ধারণ যে তুমি পছন্দ করছো না, এইটা বলেই তুমি
শুধু ক্ষান্ত হওনি, তুমি আননোন সিম এবং আননোন মানুষের কাল্পনিক কিছু চরিত্র তৈরি করেছো। চরিত্র তৈরি করে আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করেছো। এই ডিস্টার্বের চাইতে এগুলো দিয়ে তুমি কি প্রকাশ করতে চেয়েছো? যে আমি মিউজিকের জগতে খুবই হেল্পলেস, চারদিকে খারাপ মানুষজন, সো আমার ব্যান্ডের লিডার মানুষটা 2 নম্বর হোক চাই 3 নম্বর হোক, আমার এখন এর সাথেই চামচামি করে থাকা উচিত। তুমি কি ওই ধরনের একটা অনুভূতি দিতে চেয়েছিলে আমাকে? 7 বছর আগে তো এসেছি পৃথিবীতে তোমার চাইতে, তাই না মিস্টার এস? হতে পারে বাইরের জগতে তোমার চেনা জানা বেশি ছিল, চলাফেরা বেশি ছিল, লিঙ্ক আপ বেশি ছিল, তারপরও আমার সব কিছু কম থাকার পরও আমি 7 বছর আগে থেকে পৃথিবীটাকে দেখেছি। দুর্গন্ধ তো নাকে আসবে এই ধরনের চরিত্র দেখলে, তাই না? আজকের এই চিন্তাশীল ব্লগের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমার মনেও আফসোস আছে মিস্টার এস। আমি তোমাকে মনের মতো একজন ব্যান্ডমেট, একজন ব্যান্ড লিডার হিসেবেই আমার ব্যান্ড মিউজিক্যাল জীবনে পেতে চেয়েছিলাম। তুমি যদি সেই ধরনের মানুষ হতে, আজকে পর্যন্ত তোমার ব্যান্ডেই হয়তো আমি কাজ করতাম। সেলফ ডেভেলপমেন্ট যদি আমার নিজেরও করতে হতো কিছু, সেগুলোও লাগলে আমি করতাম। এবং আই ওয়াজ হ্যাপি টু বি ইন আ ফ্রেন্ডশিপ with a person like you. Overall, you are a good looking person, Mr. S. But bad habit and bad smell. এই কারণে বারবার আমি আমার দিকে যতবার তুমি এগিয়েছো আমি প্রত্যাখ্যান করেছি। কারণ একটা ব্যান্ডের মধ্যে থাকলে আগে কাজ, আগে মিউজিক, আগে অনুশীলন, আগে সেলফ ডেভেলপমেন্ট, আগে নিজেকে আগুনে পুড়িয়ে খাঁটি করবার ব্যাপারটা, এই ব্যাপারগুলো আগে আসে। ওই গল্প স্বল্প একসাথে সিনেমা দেখা, ফ্রেন্ডশিপ, তোমাকে আমি খুব ভালো পাই, তুমিও কাইন্ডলি আমাকে ভালো পাওয়া শুরু করো, এইগুলা ভাই পরে আসে, ব্যাপারগুলো অনেক পরে আসে। এইগুলার আগে আগের জিনিসগুলা, শ্রদ্ধাটা আরেকজনের হৃদয়ে অর্জন করতে হয়। কি করে অর্জন করতে হয় এতক্ষণ ধরে তাই বললাম আমি। আশা করি তুমি বুঝে গেছো, আশা করি আমার লিসেনার্সরাও ঘটনাটা বুঝেছেন। আর পূর্ববর্তী ভিডিওর লিঙ্ক আপ হিসেবে বাপ্পা মজুমদার ভাইয়া যদি শুনে থাকেন এই সাউন্ড ফাইলটা, আশা করি আমি ওই অন্য রিলিজনের হলে দাদা বলতে হবে, আর নিজের রিলিজনের হলে ভাইয়া বলতে হবে, নাহলে বলা যাবে না। সরি, আমি ওই দাদা ভাইয়া এত কিছুতে ভেদ বিচারে বিশ্বাসী না, এই কারণে আমি ভাইয়াই বলছি, বাপ্পা মজুমদার ভাইয়াই বলছি। ভাইয়াও নিশ্চয়ই বুঝে গেছেন ব্যাপারটা। মিস্টার এস বিভিন্ন জায়গায় আমার নামে প্রোপাগান্ডা ছড়িয়েছে, এরপর গুজব ছড়িয়েছে, আমার ক্যারেক্টারে কালিমা লেপন করতে চেষ্টা করেছে, বিভিন্ন ধরনের সত্য মিথ্যা মিলিয়ে বানোয়াট কথাবার্তা এদিকে ওদিকে সব কিছুই। সে তার ইগো যেহেতু হার্ট হয়েছিল, প্রতিহিংসা পরায়ণ হয়ে, তার ভুলে ভরা নেতৃত্ব, তার ডিসঅনেস্ট নেতৃত্ব মেনে নিয়ে কেন আমি মুখ বুঝে কাজ করলাম না, এই প্রতিহিংসার কারণে সে এই কাজগুলো করেছে। যাই হোক, অনেক বছর হয়ে গেছে এরপর, তাই কথাবার্তাগুলো ক্লিয়ার করলাম। এটা ঠিক মিস্টার এস, আমি স্বীকার করি, একটা মানুষ হিসেবে মানুষের সাথে ফ্রেন্ডশিপ করার ক্ষেত্রে যতটুকু আন্তরিকতা তুমি দেখিয়েছ, খুব হাতে গোনা নারী পুরুষ আমার জীবনে সেই আন্তরিকতা নিয়ে আমার জীবনে এসেছিল, আমাকে নক করেছিল। তুমি অন্যতম তাদের মধ্যে একজন। তোমার নক আর আন্তরিকতা খুব সুন্দর ছিল। কিন্তু ওই যে বললাম, কি কাজে গিয়েছিলাম? ব্যান্ড মিউজিক করতে গিয়েছিলাম। আমি আগাগোড়া শিল্পী, অনেস্ট শিল্পী,
সততার মধ্যে থাকতে চেষ্টা করি, নিজের অপারগতা ঢাকতে চেষ্টা করি না, চুরি করতে চেষ্টা করি না। কাক হয়ে ময়ূরের পালক গায়ে দিয়ে ময়ূর সাজার চেষ্টা করি না। আমি বন্ধু হব, ঠিক আছে, বন্ধু হবার আগে তো আমি শিল্পী। তুমিও তো শিল্পী, তুমিও তো মিউজিশিয়ান, তাই তো বলো নিজেকে তুমি। সো আরেকটা মিউজিশিয়ানের সাথে, আরেকটা শিল্পীর সাথে আমার বন্ধুত্বটা একটা চ্যাপ্টার পার করে তারপর শুরু হতে হবে। যদি হয় সেটা হলো মিউজিকের চ্যাপ্টার, অনেস্টির চ্যাপ্টার। যেখানে অনেস্টি নেই, যেখানে ইগো প্রবলেম আর রাজনীতি, সরি, সেখানে আমি নাকে অনেক দুর্গন্ধ পাই, আর দুর্গন্ধে আমার অ্যালার্জি আছে। যাই হোক, যারা শুনলেন এতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। সাবস্ক্রাইবার্স সবাই মাঝে মাঝে তোতলাই কথা বলতে গিয়ে ক্ষমা করে দিবেন। আর খুব দ্রুত আমার নতুন ইউটিউব চ্যানেল চলে আসবে, চোখ রাখুন সবাই। মিস্টার এস, ভালো থেকো ভাই তুমি।